ইরান আর ইসরায়েল আজকের পৃথিবীতে এই দুটো দেশের সম্পর্ক মানেই যেন একেবারে চরম শত্রুতা। কিন্তু সবসময় কি পরিস্থিতিটা এরকম ছিল? আজকের আলোচনায় আমরা এই দু দেশের সম্পর্কের সেই নাটকীয় পট পরিবর্তনের ইতিহাসটা একটু বোঝার চেষ্টা করব। মানে কিভাবে একসময়ের যাকে বলে কৌশলগত মিত্রতা ধীরে ধীরে সরাসরি সংঘাতে রূপ নিল। আমাদের এই আলোচনার মূল ভিত্তি একটা বেশ বিস্তারিত প্রতিবেদন, সেটার শিরোনাম হচ্ছে ইরান ইসরায়েল বিরোধ গভীর বিশ্লেষণ। এর পাশাপাশি আমরা মিনা রিসার্চ সেন্টার, +92 ম্যাগাজিন, দ্য ইয়েল রিভিউ অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ আর হ্যাঁ, রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট বা রাসি এর মতো কিছু বিশ্লেষণও দেখেছি। আমাদের লক্ষ্য হলো এই জটিল যাত্রাপথটা যতটা সম্ভব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরা। অবশ্য, আর এটা সত্যি একটা অবাক করার মতো পরিবর্তন। কিভাবে অভিন্ন স্বার্থের ভিত্তিতে তৈরি হওয়া একটা সম্পর্ক সময়ের সাথে সাথে একেবারে আদর্শিক সংঘাত আর পারমাণবিক আশঙ্কার এক জটিল ঘূর্ণিপাকে আটকে গেল। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। সেই 1948 সাল ইসরায়েল রাষ্ট্র তৈরি হলো। এর পরপরই 1950 সালে ইরান কিন্তু ইসরায়েলকে কার্যত স্বীকৃতি দিয়েছিল। হ্যাঁ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে ইরান ছিল দ্বিতীয়। যদিও মজার ব্যাপার হলো, জাতিসংঘে কিন্তু তারা ইসরায়েলের সদস্যপদ বা ওই যে বিভাজন পরিকল্পনা, সেগুলোর বিপক্ষে ভোট দিয়েছিল। আচ্ছা, তাহলে এই আপাত স্বীকৃতির কারণ কি ছিল, বিশেষ করে যখন তারা জাতিসংঘে বিপক্ষে ভোট দিচ্ছে? এর পিছনে ছিল একদম স্পষ্ট কৌশলগত কারণ। তখন মিশরের গামাল আবদেল নাসেরের নেতৃত্বে প্যান আরব জাতীয়তাবাদ বেশ জোরদার হচ্ছিল। এটা ইরান আর ইসরায়েল দুটো দেশের জন্যই চিন্তার কারণ ছিল। ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড বেনগুরিয়নের একটা বিখ্যাত নীতি ছিল, যেটাকে বলা হয় পেরিফেরি ডকট্রিন বা পরিধি নীতি। পেরিফেরি ডকট্রিন, সেটা ঠিক কি? এর মূল কথাটা ছিল, আরব দেশগুলোর বলয়ের বাইরে যে প্রতিবেশী শক্তিগুলো আছে তাদের সাথে জোট বাঁধা। তো তুরস্ক, ইথিওপিয়া, সাথে ইরানও ছিল এই নীতির একটা গুরুত্বপূর্ণ অংশ। মেনা রিপোর্টে আর ওই পিডিএফটাতেও এর উল্লেখ আছে। তার মানে সম্পর্কটা ছিল একদম বাস্তব প্রয়োজনের খাতিরে, আদর্শ বা আবেগের জায়গা কম ছিল। একদম তাই। দেখুন, ইরান ইসরায়েলকে দিত অত্যন্ত প্রয়োজনীয় তেল, আর বিনিময়ে ইসরায়েল ইরানকে সাহায্য করত কৃষি, সেচ ব্যবস্থা, এমনকি সামরিক প্রযুক্তিতেও। সত্যি, সামরিক প্রযুক্তিও? হ্যাঁ, এমনকি ইরানের যে গোয়েন্দা সংস্থা ছিল সাবাক আর ইসরায়েলের মোসাদ, এদের মধ্যেও বেশ ঘনিষ্ঠ সহযোগিতার সম্পর্ক ছিল বলে জানা যায়। +972 ম্যাগাজিন আর মিনা রিপোর্টে এসব তথ্য আছে। তার মানে তেহরানে ইসরায়েলের একটা পাকাপাকি উপস্থিতিও ছিল। তো একটা স্থায়ী কূটনীতিক মিশন ছিল, যেটা কার্যত দূতাবাসের মতোই কাজ করত। আসলে শাহের শাসনামলে ইরান ছিল আমেরিকার খুব ঘনিষ্ঠ মিত্র, আর এই পুরো ব্যবস্থাটা সেই বৃহত্তর ছবিরই একটা অংশ ছিল। কিন্তু এই যে পশ্চিমা ঘনিষ্ঠতা, আমেরিকার সাথে বন্ধুত্ব, আধুনিকীকরণের চেষ্টা, এটাই কি শেষ পর্যন্ত শাহের জন্য সমস্যা তৈরি করলো, দেশের ভেতরে? ঠিক ধরেছেন। শাহের এই নীতিগুলো, বিশেষ করে পশ্চিমা সংস্কৃতির প্রভাব, এগুলো ইরানের ভেতরে ধর্মীয় ও বেশ রক্ষণশীল গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি করছিল। +972 আর পিডিএফ রিপোর্টেও এই অভ্যন্তরীণ টানাপোড়েনের কথা বলা হয়েছে। এই অসন্তোষটাই আসলে জমতে জমতে 1979 সালের ইসলামিক বিপ্লবের রূপ নেয়, আর সেই বিপ্লব পুরো দৃশ্যপটটাই আমূল বদলে দেয়। আর এই বিপ্লবের সাথেই ইরান ইসরায়েল সম্পর্কের আগের সেই অধ্যায়ের সমাপ্তি ঘটল। এক কথায় হ্যাঁ, আয়াতুল্লাহ খোমেইনির নেতৃত্বে যে নতুন ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলো, সেখানে ইরান সম্পূর্ণ ভিন্ন একটা পথে হাঁটা শুরু করলো। ইসরায়েলকে দেখা হতে লাগলো সরাসরি শত্রু হিসেবে। শত্রু হিসেবে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, তার থেকেও বেশি, তাদের ভাষায় ছোট শয়তান বা লিটল সেটান এবং জায়ানবাদী সত্তা বা জায়নিস্ট এন্টিটি, এই ধরনের শব্দ ব্যবহার শুরু হলো। ইয়েল রিভিউ আর মেনা রিপোর্টে এর বিস্তারিত আছে। এগুলো শুধু রাজনৈতিক স্লোগান ছিল না, এর মাধ্যমে ইসরায়েলের অস্তিত্বকেই অস্বীকার করার একটা আদর্শিক বার্তা দেওয়া হচ্ছিল। ইরান তখন প্রকাশ্যে ফিলিস্তিনিদের কট্টর সমর্থক হিসাবে নিজেদের তুলে ধরল এবং হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন যোগাতে শুরু করল। কিন্তু এখানেই তো একটা অদ্ভুত মোচড় আছে, তাই না? ওই যে ইরান ইরাক যুদ্ধের সময়কার ঘটনাটা। হ্যাঁ, এটাই হচ্ছে বাস্তব রাজনীতির জটিলতা বা রিয়াল পলিটিক।
1980 থেকে 88 সাল পর্যন্ত যে লম্বা ইরান-ইরাক যুদ্ধ চলল, সেই সময় কিন্তু চরম প্রয়োজনের খাতিরে ইরান গোপনে সেই ইসরায়েলের কাছ থেকেই অস্ত্র কিনেছিল। বলেন কি, আদর্শিক শত্রুতার পরেও? হ্যাঁ, বিখ্যাত যে ইরান কন্ট্রা কেলেঙ্কারি, সেটা তো এরই অংশ। কারণ তখন সাদ্দাম হোসেনের ইরাক ছিল দুটো দেশেরই কমন শত্রু। ইয়েল রিভিউ আর MEN এর রিপোর্টে এই বিষয়টা উল্লেখ করা হয়েছে। মানে অস্তিত্ব রক্ষার তাগিদটা মাঝে মাঝে আদর্শিক শত্রুতার চেয়েও বড় হয়ে দাঁড়ায়। আচ্ছা, এরপর 90-এর দশক থেকে তাহলে শুরু হলো এক নতুন পর্যায়, যেটাকে অনেকে বলেন ছায়াযুদ্ধ বা শ্যাডো ওয়ার। হ্যাঁ, অনেকটা তাই। ইরান তার প্রভাব বাড়াতে আর ইসরায়েলকে চাপে রাখতে একটা নেটওয়ার্ক তৈরি করল, যেটাকে তারা বলে প্রতিরোধের অক্ষ বা অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স। এই অ্যাক্সেস অফ রেসিস্ট্যান্সে কারা কারা আছে? এর মধ্যে আছে লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার আসাদ সরকার, ইরাকের কিছু শিয়া মিলিশিয়া গোষ্ঠী, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, আর অবশ্যই ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ। ইরান এদের অর্থ, অস্ত্র, প্রশিক্ষণ সবই দিয়ে থাকে। এটা MEN এর রিপোর্ট আর PDF-এ খুব স্পষ্টভাবে বলা আছে। আর এর সাথে যোগ হলো আরেকটা বড় উদ্বেগের বিষয়, ইরানের পারমাণবিক কর্মসূচি। ঠিক, এটা ইসরায়েলের জন্য একটা বিরাট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো। ইরান সবসময় বলে এসেছে যে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, মানে বিদ্যুৎ উৎপাদন বা চিকিৎসার জন্য। কিন্তু ইসরায়েল এটাকে নিজেদের অস্তিত্বের প্রতি সরাসরি হুমকি হিসাবে দেখেছে। আর তারা এটা প্রতিহত করতে চেয়েছে যে কোনো মূল্যে। একদম। এর জের ধরেই কিন্তু ইসরায়েল বিভিন্ন গোপন অভিযান চালিয়েছে বলে অভিযোগ ওঠে। যেমন ধরুন, স্টাক্সনেট ভাইরাসের মতো মারাত্মক সাইবার হামলা। মনে করা হয় এটা ইরানের পরমাণু কর্মসূচির গতি অনেকটাই কমিয়ে দিয়েছিল। শুধু সাইবার হামলা না, আরও আছে। বেশ কয়েকজন সিনিয়র ইরানি পরমাণু বিজ্ঞানীকে গুপ্ত হত্যার অভিযোগও উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে, যেমন মোহসেন ফাখরিজাদে। এছাড়া সিরিয়ার মাটিতে ইরানের সাথে সম্পর্কিত বিভিন্ন লক্ষ্যবস্তুতে তারা প্রায়ই বিমান হামলা চালায়। RUSI এবং MN এর রিপোর্টে এই বিষয়গুলো বিস্তারিত আছে। এই যে লুকোচুরি বা ছায়াযুদ্ধ, এটা কি এখন আস্তে আস্তে সরাসরি সংঘাতের রূপ নিচ্ছে? সাম্প্রতিক ঘটনাবলী, বিশেষ করে 2023-24 সালের গাজা যুদ্ধের পর থেকে কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে। উত্তেজনা মানে যাকে বলে চরমে পৌঁছেছে। যেমন এপ্রিল 2024-এর ঘটনা। হ্যাঁ, সেটা একটা বিরাট ঘটনা। ইতিহাসে প্রথমবার আমরা দেখলাম ইরান সরাসরি ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে শত শত ড্রোন আর মিসাইল হামলা চালালো। অবশ্য ইসরায়েলের ডিফেন্স সিস্টেম বেশিরভাগই রুখে দিয়েছিল। এর জবাবে ইসরায়েলও কিন্তু ইরানের ভেতরে, যেমন ইস্পাহানের কাছে, পাল্টা হামলা করে। আর অতি সম্প্রতি, মানে জুন 2025-এর যে খবরগুলো আসছে, অপারেশন রাইজিং লায়ন। হ্যাঁ, কিছু সূত্র, বিশেষ করে রাসির সাম্প্রতিক বিশ্লেষণে যেমনটা বলা হচ্ছে, অপারেশন রাইজিং লায়ন নামে ইসরায়েল নাকি ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় বেশ বড়সড় হামলা চালিয়েছে। এতে কিছু সিনিয়র ইরানি কর্মকর্তা ও বিজ্ঞানীও নিহত হয়েছেন বলে খবর। এর প্রতিক্রিয়া কি হয়েছে? এর প্রতিক্রিয়ায় ইরানও অপারেশন ট্রু প্রমিস 3 নামে পাল্টা মিসাইল ও ড্রোন হামলা করে। তবে সেটা ছিল তুলনামূলকভাবে সীমিত পরিসরে। এই আদান প্রদান একদিকে যেমন ইসরায়েলের গোয়েন্দা সক্ষমতা আর আয়রন ডোম সহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা দেখিয়েছে, তেমনি ইরানের মাটির নিচে থাকা পরমাণু স্থাপনা, যেমন ধরুন ফোর্দো, সেগুলোর ঠিক কতখানি ক্ষতি হয়েছে তা নিয়ে একটা ধোঁয়াশা রয়ে গেছে, তাই না? ঠিক তাই। বিষয়টা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। এত কিছুর মধ্যে এই যে ফিলিস্তিন ইস্যু, এটার ভূমিকা ঠিক কোথায়? এটা কি ইরানের জন্য শুধুই একটা আদর্শিক ব্যাপার? দেখুন, বিপ্লবের পর থেকে ফিলিস্তিন ইস্যু ইরানের পররাষ্ট্রনীতির একেবারে কেন্দ্রে চলে এসেছে। এটা শুধু আদর্শিক অবস্থান নয়, এটা তাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত হাতিয়ারও বটে। PDF রিপোর্টে এবং ইয়েল রিভিউতে এই দিকটা খুব জোর দিয়ে বলা হয়েছে। কৌশলগত হাতিয়ার কিভাবে? এর মাধ্যমে ইরান মুসলিম বিশ্বে নিজেদের নেতৃত্বের দাবি প্রতিষ্ঠা করতে চায়। একই সাথে ইসরায়েল এবং আমেরিকার যারা মিত্র, মানে উপসাগরীয় সুন্নি আরব দেশগুলো, তাদের উপর একটা চাপ সৃষ্টি করে। সুতরাং এর গুরুত্ব আদর্শিক এবং কৌশলগত দুটো দিক থেকেই অপরিসীম। তাহলে সব মিলিয়ে যদি দেখি, ইরান ইসরায়েল সম্পর্কটা একটা অবিশ্বাস্য রকম জটিল পথ পাড়ি দিয়েছে। একসময় সেই গোপন লেনদেন থেকে আজকের এই প্রায় মুখোমুখি সংঘাতের পরিস্থিতি ভাবা যায়। হ্যাঁ, পরিস্থিতিটা এখন এমন যেটাকে হয়তো বলা যেতে পারে প্রকাশ্য যুদ্ধ এড়িয়ে চলা শত্রুতা।
মানে দুই পক্ষই একে অপরকে ক্রমাগত দুর্বল করতে চাইছে, ছায়া যুদ্ধ চালাচ্ছে, কিন্তু কেউই সম্ভবত একটা পূর্ণমাত্রা বা সর্বাত্মক যুদ্ধ চায় না, কারণ তার ফলাফল কি হতে পারে সেটা হয়তো দুপক্ষেরই জানা। কিন্তু ঝুঁকি তো থাকছেই। অবশ্যই। ভুল বোঝাবুঝি বা যে কোনো ছোট ঘটনা থেকে বড় সংঘাতের ঝুঁকি কিন্তু অস্বীকার করা যায় না, বরং সেটা বেড়েই চলেছে দিন দিন। মিনা রিপোর্ট আর পিডিএফ বিশ্লেষণেও এই আশঙ্কার কথাই বলা হয়েছে। তবে এখানে একটা অন্যরকম প্রশ্নও কিন্তু মনে আসে। আমরা দেখলাম চরম আদর্শিক শত্রুতার মাঝেও একেবারে বাস্তব প্রয়োজনের খাতিরে অতীতে এই দুই দেশ একসাথে কাজ করেছে, যদিও খুব গোপনে। ইরান ইরাক যুদ্ধের সময় যেমন? হ্যাঁ, আজকের এই চরম উত্তেজনার যুগে এটা ভাবা প্রায় অসম্ভব, আমি মানছি। কিন্তু ভবিষ্যতের পৃথিবীতে কি এমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারে, বা এমন কোনো অভিন্ন বিপদ আসতে পারে যা হয়তো আমরা এখন কল্পনাও করতে পারছি না, যা এই দুই চিরশত্রুকে আবার কোনো না কোনোভাবে, হয়তো পরোক্ষভাবে হলেও, সহযোগিতার পথে আসতে বাধ্য করবে, বা অন্তত তাদের বর্তমান অবস্থানটা পুনর্বিবেচনা করতে বাধ্য করবে? মানে ইতিহাস কি আবার কোনো চমক দিতে পারে? কে বলতে পারে? ইতিহাস আমাদের বারবারই তো অবাক করেছে, ভবিষ্যতে হয়তো তার ব্যতিক্রম হবে না। এটা একটা ভাবনার বিষয়। আপনারা দেখছেন ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট। এমন আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বেল আইকন অ্যাক্টিভ করলে আমাদের নতুন ভিডিও আপডেটের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে।